কোনো এক পলিটিশিয়ান আমাদের জেল থেকে বের হয়েছে, আমরা হয়তো এবার 10 ট্রাক না আমরা 20 ট্রাক পাঠাবো, ঠিক আছে, এই ধরনের কথার কোনো মানে নাই, তাই না? যদি সীমান্তের বিরোধ নিয়ে কথা বলতে চান, তো প্রথমত আসবে উপমহাদেশের রাজনীতির কথা। জিওপলিটিক্যাল দিক দিয়ে বাংলাদেশের যে ভূখণ্ডের ভৌগোলিক অবস্থান, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অবস্থান। দেখেন, আমেরিকা থেকে শুরু করে যত বিশ্বের হেজিমন আছে, সবাই বাংলাদেশকে পদদলিত করতে আগ্রহী, ঠিক আছে। এবং এক্ষেত্রে ইন্ডিয়া সবচেয়ে বেশি আগ্রহী, কারণ বাংলাদেশ যদি তাদের পদদলিত থাকে, তাহলে বাকি যে রাষ্ট্রগুলা এদের করা তো খুব সহজ হবে। এক্ষেত্রে আমরা দেখি জওয়াহরলাল নেহরুর একটা থিওরি ছিল, নেহরু ডক্ট্রিন। তো এই ডক্ট্রিনে বলা হয় যে থিমটা এরকম ছিল যে কীভাবে পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের নিজেদের করায়ত্তের মাধ্যমে রাখা যায়। তো এক্ষেত্রে ভারত যে কাজটা করতেছে সেটা হচ্ছে সীমান্তে একটা সবসময় উত্তেজনা সৃষ্টি করে রাখতেছে। হ্যাঁ, 2013 সালে ফেলানি হত্যা থেকে শুরু করে পরবর্তীতে ওই টাইমেরই প্রায়, আমি সঠিক সালটা মনে করতে পারতেছি না, ফেলানি থেকে শুরু করে আমি সিলেটের তামাবিল সীমান্ত, তারপর হচ্ছে সেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, এগুলোতে বেশি উত্তেজনা সৃষ্টি হচ্ছে ইদানিং। কিন্তু ইদানিংকালে এটা হওয়ার বেশি প্রবণতা দেখা যাচ্ছে কেন? কারণ 2024-এ যখন ফ্যাসিবাদের কবর রচনা হয়, এর পূর্বে যে দলটার হাতে ক্ষমতা ছিল, বাংলাদেশের ভারতের যেসব পলিসি, এগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্যই তারা মূলত নিজেদের লিগাল ফ্রেমওয়ার্কটা তৈরি করছিল এমনভাবে। আর লিগাল ফ্রেমওয়ার্ক বললে ভুল হবে, এটাকে মূলত একটা ইলিগাল ফ্রেমওয়ার্ক বলা যায়। দেখতে পারবেন যে বাংলাদেশের যে ইতিহাস এবং ভৌগোলিক অবস্থান, ভারত 17টা দেশের সাথে সীমান্ত ভাগাভাগি করে, কিন্তু সবচেয়ে বড় সীমান্ত 4156 কিলোমিটার 12 কিলোমিটারের মতো সীমান্ত বাংলাদেশের সাথে কি শেয়ার করে। এক্ষেত্রে তারা সবসময় বাংলাদেশের যে সীমান্ত, এটা বেশি মনোযোগ দেয়, কারণ তাদের 3 দিক থেকে তারা বাংলাদেশকে ঘিরে রাখছে। এপাশে আসাম আছে, ওপাশে মেঘালয় আছে। কোনো মতে যদি বাংলাদেশের কোনো সীমান্তে তারা একটু উইকনেস দেখায়, তো ওইখানে কি একটা আলাদা রকমের বাংলাদেশের হেজিমনি তৈরি হওয়ার অবস্থান আছে। এগুলোকে মানে তারা বেশি বিবেচনায় নিতেছে। আমি পার্সোনালি যেভাবে দেখছি সেটা হচ্ছে গিয়া অনেকগুলা সেক্টরের মিসম্যানেজমেন্টের একটা রেজাল্ট হিসাবে আমি এটাকে দেখতেছি। যেমন বলতে পারেন এটা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, 2 মন্ত্রণালয়েরই গাফেলতি, বা আমাদের একটা সাধারণ মানুষের একটা মেজরিটি পোর্শন হয়তো চিন্তা করতেছে যে ভারত আমাদের শত্রু, বা ভারতের সাধারণ মানুষ আমাদের শত্রু, বা আমরা তো এখানে ধর্মের ব্যাপারটাও চলে আসতেছে যে আমাদের ভিতরে ধর্মের যে রেষারেষির ব্যাপারটা, যে হিন্দু মানেই শত্রু। তো এই ব্যাপারটা হচ্ছে ইন্টেন্স হতে ব্যাপারটা এই পর্যায়ে আসছে। সীমান্তে আমাদের ঝামেলা তো অনেক আগে থেকেই ছিল, ওইটা কোনো একটা পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা না গিয়ে জিনিসটাকে আমার মনে হয় যে আমাদের সাধারণ মানুষ বলেন বা মন্ত্রণালয় বলেন বা মানে যারা ঊর্ধ্বতন পর্যায়ে আছে ওনাদের বিভিন্ন কথা, এটা দুই পক্ষেই হয়েছে। যেমন ভারত থেকে অনেক ধরনের কথা আসছে এবং বাংলাদেশের থেকে অনেক ধরনের কথা এইভাবে ছড়ানো হয়েছে, যাতে হচ্ছে দুই দেশের যে কূটনৈতিক যে রাজনৈতিক ভূ রাজনৈতিকের যে অবস্থাটা, আমাদের ভিতরে একটা রেষারেষির একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে। তো আমার এটাই মনে হয় যে এটা মিসম্যানেজমেন্টের একটা কারণ, মানে রেজাল্ট হিসেবে আমরা একসাথে একটা টেবিলে বসে এই জিনিসটা সমাধানের থেকে আমরা হচ্ছে গিয়া উগ্রবাদী যেসব স্টেটমেন্ট ছিল এগুলো আমরা বেশি ফোকাস করি। যে ধরনের ঘটনা কখনো বাংলাদেশে ঘটেই নাই, যেমন দেখলাম যে আমাদের এখানে বলা হচ্ছে যে মুসলমানরা হিন্দু মারতেছে, আর ওইটার সাথে ক্লিপ দিয়ে দিছে যে জুলাইতে যখন ছাত্রলীগ হচ্ছে গিয়া স্টুডেন্ট পিটাচ্ছিল ওইগুলার ক্লিপ। সো আমাদের এই ভূখণ্ডের যতবারই ভাঙন গড়ন সব কিছুর পিছনে আমার পার্সোনালি মনে হয় ধর্মের যে ব্যাপারটা, এখানে একটা ধর্মটা ধর্ম হিসাবে কম, রাজনীতি হিসাবে বেশি এবং ব্যবসা হিসাবে বেশি আমাদের এই সাউথ এশিয়ান রিজিয়নে ব্যবহার করা হয়। তো এটা সমাধান হিসাবে দেখেন বাংলাদেশের মানুষের, আমি যে পার্সপেক্টিভ বুঝি, এখানের মানুষ ধরেন অনেক বেশি ধর্মভীরু এখানের মানুষ। তো তারা হচ্ছে বিভিন্ন আলেম মহোদয় যারা আছে তাদের কথা অনেক বেশি শুনে। মিজানুর রহমান আজারির যে মাহফিল গেল, ওখানে হচ্ছে গিয়ে লাখ লাখ মানুষ গিয়েছে। তো উনি বা এই টাইপের যেসব কর্মকাণ্ডগুলো হচ্ছে, তো তখন ওনারা বলতে পারেন যে ভাইয়া আপনারা একসাথেই থাকেন, এগুলোর দরকার নেই। তো ওখানে উস্কানি দিচ্ছে বাংলাদেশের মানুষগুলো, সেই উস্কানিগুলো শুনতেছে। আবার একদিক থেকে দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এখন লড়াই করার জিনিসটা নাই বাংলাদেশে। না অর্থনৈতিক অবস্থা ঠিক আছে, না রাজনৈতিক অবস্থা ঠিক আছে, না প্রশাসনিক অবস্থা ঠিক আছে, না আইনের শাসন চলতেছে। এখন যে কেউ বাংলাদেশের ভিতরে দেখেন সন্ত্রাসী কার্যক্রম বেশি চলতেছে। আমাদের আইটি সেক্টরগুলো যেগুলো আছে, যত রকম ভোটার আছে, মানে ভারতে সব যারা আছেন তাদের কাছে সব চলে গেছে। আমাদের কিন্তু নাগরিকত্ব যেটা বলা যায়, যেটা শুনছি, ওইগুলো পর্যন্ত কিন্তু আমাদের কাছে নেই।
মানে যত রকম ভারতীয় লোকজন এসে আমাদের আইটি সেক্টর বলেন, যেগুলো সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টরই কিন্তু ছিল। এইটাতে আমার মনে হয় যে বাংলাদেশের নবীন প্রবীণ যারা আছেন সবাই একত্রিত হয়ে আমার মনে হয় যে সবারই দরকার যে এই জিনিসটা, যে বাংলাদেশের ভিতরে কীভাবে ইনফ্রাস্ট্রাকচার মানে ডেভেলপ করা যায়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।